আমি বিয়ে করব। শোনিত কণ্ঠস্বরে হঠাৎ কথাটায় চমকে তাকালো সকলে। অভ্র শূদ্র মুখে নেয়া পানিটুকু ঠেলে বেরিয়ে আসতে চাইল। রেহানা অবাক চোখে ঘাড় ফেরালেন, নিশ্চিত হতে শুধালেন, কি বললে? রুদ্র পায়ের উপর পা তুলে সোফায় বসে। দুজন মানুষের এই বিস্ময়ের হাবুডুবু খাওয়া চেহারা তার কোনো প্রভাবই ফেলায় না। আগের মতোই উদ্বেগহীন বলল, আমি বিয়ে করতে চাইছি। অভ্র তাড়াহুড়ো পায়ে রুদ্রর সামনে এসে দাঁড়ালো। গোল গোল চোখ মেলে অবলোকন করলো রুদ্রের নিরেট ফর্সা মুখ। তার এই ভাইটাকে বোঝার ক্ষমতা আল্লাহ তাকে দেয়নি। কোষ্টি পাথরে মাথা ঠুকে মরে গেলেও কোনো দিন এই কৌশলে রুপ্ত হবে না। কিন্তু চেষ্টা করতে ক্ষতি কি? এই যে তার ভাই রুদ্র রওশন চৌধুরী, যে কিনা বিয়ে করবে না বলে একদিন বাড়িতে এক দফা ভাঙচুর করেছিল, কারণ বিয়ে মানে সময় নষ্ট, প্রকাশ লস, সেও আজ বিয়ে করবে, তাও আবার বিয়ের জন্য রাজি, যেচে বিয়ে করতে চাই। সম্ভব? মুখের সামনে হাঁ করে আছিস কেন? রুদ্রর গম্ভীর কণ্ঠে নড়ে চড়ে উঠল অভ্র। খানিকটা থতমত খেয়ে সোজা হয়ে দাঁড়ালো, রয়ে শোয়ে শোধালো, সত্যি তুমি বিয়ে করবে ভাই? মিথ্যে বিয়ে করা যায়? রুদ্র সরু চাউনিতে অভ্র কাঁচুমাচু করে বলল, তুমি তো বিয়ে করতে চাও, তোমার চিরকুমার থাকার সিদ্ধান্তের জন্যই তো মা আগে আমার বিয়েটা ঠিক করলেন। রেহানা ধাক্কাটা এতক্ষণে সামলে উঠেছেন। অভ্রর কথায় তাল টেনে বললেন, তো আর কি করব, আরিশার তো বিয়ে ঠিক করেছিল ওর বাবা। তুই এমন কান্নাকাটি জুলি, এসে আমিই না বাধ্য হলাম? নাহলে কোনোদিনও দেখেছিস বড় ভাইয়ের আগে ছোট ভাইয়ের বিয়ে হয়? অবশ্য হয় যেসব বড় ভাইরা আমার এই একগুয়ে ছেলের মতো হবে, সেখানে সব সম্ভব। রুদ্র মুখ থেকে চবর্গীয় শব্দ করে বলল, এত কথা বলছো কেন মা? আগে বিয়ে করতে চাইনি, এখন চাইছি। বিয়ে দিলেই তো হলো। রুদ্র যতটা সহজ সাবলীল ভাষায় বলল, ততটাই অবাক হলেন রেহানা। ছেলের সোজা সাপটা কথায় একটু অপ্রস্তুতি পড়লেন। মনে মনে জিভ কাটলেন ওর বেহায়াপনায়। বিয়ে করবে না বলে স্লোগান তুলে ফেলা ছেলে এখন এইভাবে ঠোঁট কাটার মতো কথা বলছে। হা কপাল, এদেরকে লজ্জা শরম বলতে আল্লাহ কিচ্ছু দিল না। অব্র সব কিছু ভুলে গেল, নিমিষে হই হই করে প্রস্তাব রাখলো, তাহলে মা ভাইয়ের জন্য মেয়ে দেখা শুরু করি। রেহানা দম ফেলে বললেন, সে তো করতেই হবে। অভ্র চকচকে চোখ মুখ নিয়ে রুদ্রের পাশে বসলো, আনন্দে উচ্ছ্বসিত হয়েই বলল, বলো ভাই, তোমার কেমন মেয়ে পছন্দ? ফর্সা, শ্যামলা? না না, তুমি ফর্সা মানে তোমার বউকে হতে হবে ধবধবে সাদা। আচ্ছা, তাহলে কি লম্বা মেয়ে নাকি খাটো? তুমি আমাকে বিস্তারিত বোঝাও। চোখ, নাক, ঠোঁট কেমন হবে, বড় নাকি? তোর ছোট শালীর মতো। রুদ্র হঠাৎ কথাটার মাঝপথেই আটকে গেল অভ্র। বক বক করতে থাকা জিভ ঢুকে গেল ভেতরে। ভোরকে তাকালো মায়ের দিকে। রেহানা ভিমড়ে খেলেন। দুজন পরপর বড় বড় চোখে একে অপরের দিকে দেখে রুদ্রর দিকে ফের তাকালেন। সমস্বরে বললেন, কি? অভ্র তাড়াক করে উঠে দাঁড়ায়। ধরণীতে কথাটা তখনও মাথায় ঢোকেনি। রুদ্র বসা থেকে উঠে দাঁড়ালো এবার। পকেটে এক হাত ঢুকিয়ে মায়ের দিকে চাইল। কোনো রকম ভনিতা ছাড়াই বলল, আরিশের বোন সেজতি, আমি ওকে বিয়ে করতে চাই। আজই ওর বাবার কাছে প্রস্তাব পাঠাও। ছোটোখাটো বজ্র ফেলে রুদ্র সিঁড়ি বেয়ে উঠে যায়। পেছনে রেখে গেল হকচকিয়ে চেয়ে থাকা চারটে চোখ। সেদিনের মতো রাতে আর আমার ঘুম হয়নি। প্রচণ্ড অস্থিরতায় দিন কাটিয়ে রাত থম মেরে বসেই ছিলাম। সামনে তখন টিস্যুরূপে চিরকুট। আমার মস্তিষ্ক ছুটছে, প্রশ্ন করছে, কয়েক জায়গায় ঘুরে ঘুরে ফিরে এসে তালগোল পাকাচ্ছে। জানতে ইচ্ছে করছে, কেন এই চিরকুট, কেন এই লেখা, কী এর উদ্দেশ্য? নিরত্তর আমি কোনো জ্যোতিষই জবাব খুঁজে পাইনি। তবে আমার তরুণী মন সবার প্রথমে যেদিকে বাণ ছুঁড়েছে তা নিতান্ত ভিত্তিহীন। আমার মন ঘোষণা করেছে যে এই চিরকুট কোনো চিরকুট নয়, প্রেমপত্র। রুদ্র রওশন চৌধুরী ইনিয়ে বিনিয়ে আমায় বুঝিয়ে গেলেন উনি আমার প্রেমে পড়েছেন। পর মুহূর্তেই সাপাটা নিজের গালে চড় বসালাম আমি।
অতি আশ্চর্যের মানুষের মতই ভ্রম হয়। আমারও হয়েছে তাই। যে লোক আজ সন্ধ্যে থেকে আমাকে ধমকালেন, রেগেমেগে আগুনের ফুলিঙ্গ ছড়ালেন, বার্তার সহিত মিশিয়ে সেই লোক একদিনের কি করে প্রেমে পড়বে? ওনার সাথে কথাটা মিলেছে কি না? চরিত্রের সঙ্গে যাচ্ছে না? না 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 না, একদমই না। তাহলে এই তাহলেতেই বারবার আটকে যাচ্ছি আমি আর আমার ছটফটে বুক। জীবনে প্রথমবার ক্রাশ খেয়েছিলাম ওনার ওপর। উনি তার মান রাখলেন না, বরং বাদামের খোসার মতো ফোঁ দিয়ে উড়িয়ে দিলেন। আমার ক্ষণিকের ভালো লাগা ওনার কর্কশ কণ্ঠে হঠাৎ করেই নিভে গেল। আমার মতো একটা ছোট্ট মেয়ের সঙ্গে একটু মিষ্টি করে কথা বললে কি হতো? যাচ্ছে তো ওনার। অহেতুক অযাচিত অপমান ঘিরে ধরল আমার। ঠোঁট উল্টে শুয়ে পড়লাম। আর ভাববো না ওনার কথা। চিরকুটের মানে যা ইচ্ছে তাই হোক, গোল্লাই যাক এইসব। সাথে নিয়ে যাক ওই দিমাগী রুদ্র রওশন চৌধুরীকে। সকাল থেকে খেয়াল করছি বাড়ির লোকেরা আমায় কেমন বক্র চোখে দেখছে। আমার মোটামুটি বুদ্ধি বিবেচনা বুঝিয়ে দিল তাদের দৃষ্টি অস্বাভাবিক। এই চাউনির অন্য কোনো মানে রয়েছে। কিন্তু সবাই এইভাবে কেন দেখছে? কি করেছি আমি? আচ্ছা, রুদ্র যখন আমার হাতে টিস্যু ধরিয়ে দিয়েছিলেন, কেউ কি দেখে ফেলল? আমি ভয়ার্ত দৃষ্টিতে খাবারের প্লেট থেকে মুখ তুলে সামনে তাকালাম। টেবিলে বসা প্রত্যেকেই দেখলাম একবার করে। এখনও কেমন যেন করে তাকাচ্ছে এরা। আমি ধৈর্য হারিয়ে জিজ্ঞেস করেই ফেললাম, কিছু কি হয়েছে? আমার প্রশ্নে আম্মু আকাশ থেকে পড়ার ভান করেই বললেন, কি হবে? মিনমিন করে বললাম, না কিছু না। আম্মু কিছু বললেন না। দুই একবার বাবার চোখাচোখি করলেন, ইশারায় কিছু একটা নিয়ে আলাপ করলো। আমি আগামাথা উদ্ঘাটন করতে ব্যর্থ হই। আম্মু গলা খাকড়ি দিয়ে কেশে নিলেন একটু, তারপর সময় নিয়েই বললেন, আরিশার ভাসুরকে দেখেছিলি না কাল? কেমন লাগলো? আমি মনে মনে বললাম, মা ফলাফল খারাপ না। হঠাৎ এই কথা? আম্মু উসখুস করেই বললেন, ও বাড়ি থেকে ফোন এসেছিল কাল রাতে। তোর আপুর শাশুড়ি ওনার বড় ছেলের বউ করে তোকে নিতে চেয়েছেন। ও আচ্ছা। কথাটা বেখেয়ালে যতটা নিরুদ্বেগ ভেবেছিলাম, খেয়াল পড়তেই হোঁচট খেয়েছি শতভাগ। আমার চোখ দুটো রীতিমতো বেরিয়ে এলো বাইরে। বিস্ময়ের কথা ভুলতে গেলাম। হাঁ করে চেয়ে রইলাম খানিকক্ষণ। চোখ পিট করে শুধালাম, কে? আপু বলল, হ্যাঁ, ওনাদের নাকি তোকে ভালো লেগেছে খুব, তাই আন্টি চাইছেন রুদ্র ভাইয়ার বউ হিসেবে তোকে ঘরে তুলতে। বাবার কাছে সরাসরি প্রস্তাব রেখেছেন। আমি তো শুনে অবাক হয়েছিলাম, তবে ভীষণ খুশিও হয়েছি, কারণ আমরা দু বোন একসঙ্গে থাকতে পারবো। আমার ঠোঁটে প্রশস্ত হাসি দেখা গেলেও আমার হাসি গায়েব। তড়িৎ বেগে বাবার দিকে চেয়ে শুধালাম, তুমি কি মত দিয়েছো বাবা? বাবা এতক্ষণ নীরব ছিলেন। উত্তরে ধীরে সুস্থ কণ্ঠেই বললেন, না, তোমাকে না জিজ্ঞেস করে আমি মতামত দেই কি করে? ভেবেছিলাম সকালে তোমাকে জিজ্ঞেস করেই তারপর ওনাদের হ্যাঁ বলবো। আমি মাঝপথেই বলে দিলাম, না বলে দাও। 3 জোড়া চোখ আমার দিকে আছড়ে পড়ল একসঙ্গে। সকলে বিস্মিত দৃষ্টি ফেলল। আম্মু যত সব প্রশ্ন করলেন। কেন? ছেলেটা খারাপ কিসে? ভালো দেখতে, কত বড় ব্যবসার মালিক। তাছাড়া আমার ওনাকে পছন্দ নয়। আশা করছি তোমরা আমাকে জোর করে বিয়ে দেবে না। এই কথাটা বলেই আমি উঠে দাঁড়াই। আমার মেজাজ এতটাই বিগড়েছে, খাবারটুকু শেষ করিনি। পাশের চেয়ার থেকে ব্যাগ কাঁধে তুলে নিয়ে হনহনিয়ে বেরিয়ে পড়লাম। আজ ভার্সিটি আমার প্রথম ক্লাস। ভোর থেকে এই নিয়ে মন ফুরফুরে থাকলেও এইমাত্র উবে গেল সব। আমার রাজ্যের যত রাগ গিয়ে পড়ল ওই অহংকারী রুদ্র নামক লোকটার ওপর। কাল যে মানুষটা আমাদের বাড়িতে এসে আমাকে হতিভম্বিত চোটপাট দেখিয়ে গেলেন, তাকে বিয়ে করব আমি? কদাপি সম্ভব। নিজের পায়ে নিজের কুড়াল মারা যায়, কিন্তু রুদ্র রওশন চৌধুরীকে বিয়ে করা যায় না। ওই ঘন্টা যা রূপ দেখেছি ওনার, তাতে আমি কেন? কোনো মেয়েই আমার রকচকা পাবলিককে স্বামী হিসেবে মানবেন না। মেয়েরা চাই রোম্যান্টিক লুতুপুতু একটা বর, সেখানে ওই রুদ্র। ইস, ভাবতে তো কেমন যেন লাগছে। হোক সুন্দর, হোক আমার ব্যর্থকার, তাই বলে ওই ড্যাং ড্যাং করে ওনাকে বিয়ে করতে যাব এমন খ্যাপাটে পাগল আমি নই। আচ্ছা, হঠাৎ ওনার সঙ্গে আমার বিয়ের কথা কেন উঠল? এটা কি শুধুই ওনার মায়ের ইচ্ছে, নাকি? আমি হাঁটা থেকে থমকে দাঁড়ালাম।
পরক্ষণে নিজেকেই বোঝালাম, না সে যদি ওই রকম মানুষের বউ হিসাবে তোকে মানবে না, বিশ্রী লাগবে, ভীষণ বিশ্রী। মেয়েটা তোমার থেকে অনেক ছোট, একদম বরাবর 10 বছরের। রুদ্র ল্যাপটপ থেকে চোখ উঠালো। তো রেহানা কিছু বললেন না। আসলেই কি বলবেন ভেবে পেলেন না। সেজুতির বাবা ফোন করে বিনয়ী কণ্ঠে জানালেন সেজুতি প্রস্তাবখানা সম্পূর্ণ নাকচ করে দিয়েছে। মেয়েরা মতে বিয়ে কি করে দেবেন? কথার পিঠে রেহানা উত্তর দিতে পারেননি। ফোনের লাইন কেটে ঝিয়ে মেরে বসেছিলেন, ভাবছিলেন ছেলেটাকে কি বলবে। মায়ের ভাবভঙ্গি মুখখানা দেখে রুদ্র ঈগলের চোখে ঠিক ধরা পড়ল। তীক্ষ্ণ দৃষ্টিতে বুলিয়ে জিজ্ঞাসা করল, ফোন করেছিলে? রেহানা খানিক নড় চড়ে উঠলেন, জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বললেন। হ্যাঁ করেছিলাম। রুদ্র সজাগ হয়ে তাকালো, ল্যাপটপ বন্ধ করে মনোযোগ সমেত শোধায়। কি বললেন ওনারা? রেহানা মহা বিপদে পড়লেন যেন। স্বামীর মৃত্যুর পর ছেলে দুটোকে নিজের হাতে মানুষ করলেও দুটো তৈরি হয়েছে দু প্রান্তের মতো, অভ্র চঞ্চল, চটপটে। রুদ্র ততটাই গম্ভীর, চুপচাপ। সবথেকে বড় কথা, ছড়ির ডগায় ছেলের মেজাজ। শেষে 2 বছর ধরে এই ছেলেকে বিয়ে কর বলে হেদিয়ে মরলেন, মুখে ফেনা তুলে ফেলেন, কিন্তু কোনো রকম ভ্রুক্ষেপ দেখা গেল না। বরং একবার রেহানা চেচে এক সুন্দরী মেয়েকে পছন্দ করলেন। পাত্রীপক্ষ বাড়িতে ডাকলেন। ভাবলেন ছেলে মেয়ের আলাপ হলে রুদ্র রাজি না হয়ে যাবে কোথায়। সব ঠিকঠাক ছিল। রুদ্র এলো, সবার সঙ্গে যথাসম্ভব কথা বলল। যেই মাত্র অতিথিরা বিদায় নিলেন অমনি হলুস কাণ্ড বাঁধালো। মাকে কিচ্ছুটি না বললেও বাসার ঘরের একটা জিনিসও আস্ত রাখল না। ভাঙচুর থেকে ছাড়া পেল না একটিও অবলা আসবাবপত্র। আর সেই ছেলে আজ নিচে জানায় সে বিয়ে করবে। আগ বাড়িয়ে এক মেয়ে পছন্দও করলো। এখন ওর মুখের ওপর রেহানা কি করে বলবে যে মেয়ে রাজি নয়, সে তাকে বিয়ে করবে না? রেহানা দুঃখ হলো, মন ভারী লাগলো। মাকে অনেকক্ষণ চুপ দেখে রুদ্র খেয়ে হারালো মেজাজে। ভুরুকুচকে বলল, হয়েছে কি বলবে? রেহানা মুখ কালো করে তাকালেন, থমথমে গলায় বললেন, বিয়ে হবে না। রুদ্রর ভুরু কুচকে গেল আরো। কেন? সে যদি মানা করে দিয়েছে। রুদ্রর কপাল শীতল হয়, ভুরু ফিরে আসে আগের জায়গায়, চোয়াল ফুলে ওঠে, শক্তগাল হয়ে ওঠে অভঙ্গুর। রেহানা দুঃখক্রান্ত মন নিয়ে দুপা এগিয়ে এলেন, ছেলেকে সান্ত্বনা দিতে বললেন, তোমার ওর থেকেও সুন্দর মেয়ের সঙ্গে বিয়ে হবে বাবা, ছাড়ো সব। রুদ্র জবাব দিল না, টুর শব্দ অব্দি করল না, চুপ করে বসে রইল। রেহানা হতাশ হয়ে ঘর ত্যাগ করলেন। রুদ্র তখনও কাউচে বসে, কটমট করছে চোয়াল, পিষে এসেছে দাঁত। রুদ্র রোশন চৌধুরীকে রিজেক্ট করার দুঃসাহস দেখালেন সে যদি। বিয়ে করলে তো আপনাকে করব, পারলে ঠেকান।